গল্পের প্রথম অংশে আমরা দেখেছি সৎমা আয়েশাকে পাহাড়ে একা রেখে এসে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমত আর তার সৎকর্মের জন্যই সে সেখানে মারা যায়নি। আল্লাহ তার কাছে একটি পাখি পাঠালেন যে তাকে পথ দেখিয়ে বাঁচিয়েছিল। বাড়ি ফিরে আয়েশা সৎমাকে চিৎকার করে শাসালো এবং হুমকি দিল যে সে যদি ভবিষ্যতে তার ক্ষতি করা বন্ধ না করে তবে বাবাকে সব ঘটনা বলে দেবে। এরপর সে ঘুমাতে গেল। এতে সৎমায়ের রাগ আরও বেড়ে গেল। সে মনে মনে বলল, তুমি আমাকে হুমকি দিচ্ছ, তোমাকে এর চরম মূল্য না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। সে লক্ষ্য করেছিল যে আয়েশা সাগরের কাছে যেতে পছন্দ করে। সে প্রায়ই তার বাবার নৌকায় উঠে বসে কাপড়ে নকশা তুলত। একদিন সকালে আয়েশা নৌকায় ওঠা পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর সে এক কর্মচারীর কাছে গিয়ে 1 থলি টাকা দিল এবং বলল আয়েশাকে নিয়ে একটু দূরে ভ্রমণে যেতে, যাতে সে বিশ্রাম নিতে পারে। আয়েশা যখন সেলাই ব্যস্ত তখন নৌকাটি গভীর সাগরে চলে গেল। হঠাৎ সে অনুভব করল উত্তাল ঢেউ আর ঝোড়ো বাতাস। বাইরে এসে সে অবাক হয়ে দেখল তার সৎমা সামনে দাঁড়িয়ে। আয়েশা কিছু বলার আগেই সৎমা তাকে জোরে বুকে ধাক্কা দিল। সে হাতের রেশমি কাপড়টি সহ সাগরে পড়ে গেল। নৌকাটি দ্রুত সরে গেল এবং আয়েশা ডুবতে শুরু করল। কিন্তু তখন উত্তরের বাতাস বইছিল এবং তার গলায় ঝুলানো সেই শাঁখ থেকে সুন্দর সুর ভেসে আসছিল। সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল সে দেখল একটি ছোট্ট দ্বীপে রয়েছে সে, যেটি পাখি আর নারকেল গাছে ভরা। সে অবাক হয়ে ভাবল, আমাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ সে তার পেছনে হাসির শব্দ শুনতে পেল। ঘুরে তাকাতেই সে সেই অদ্ভুত মাছটিকে দেখতে পেল যাকে সে 1 মাস আগে মুক্ত করে দিয়েছিল। সে বিস্ময়ে চিৎকার করে উঠল, এটা কি তুমি? মাছটি উত্তর দিল, হ্যাঁ গো মেয়ে, আমি সেই সুর শুনতে পেয়েছিলাম, তাই কথা মতো তোমার কাছে চলে এসেছি। আয়েশা বলল, হ্যাঁ, সেই শাকটির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস ওটা আমার গলায় ছিল, নইলে এতক্ষণে আমি হাঙরের খাবার হয়ে যেতাম। অন্যদিকে এক সুলতানের ছেলে মাছ ধরার নৌকায় ছিল। সে দেখল ঢেউয়ের সাথে সুন্দর কিছু একটা ভেসে যাচ্ছে। সে সেটি তুলে নিল এবং দেখল অপূর্ব নকশা করা একটি রেশমি কাপড়, যার মতো সে আগে কখনো দেখেনি। কাপড়টি থেকে চমৎকার সুগন্ধ আসছিল। সে ঘ্রাণ নিয়ে মুগ্ধ হয়ে মনে মনে বলল, আমি এই কাপড়ের মালিককে খুঁজে বের করব এবং তাকেই বিয়ে করব। সে মানুষ, জিন বা পরী যাই হোক না কেন। মাছটি আয়েশাকে বলল, আমি তোমার জন্য সাগরের এক ঘোড়া নিয়ে আসব যে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। তবে তোমার সৎমায়ের থেকে সাবধান থেকো, সে তোমাকে আবার সরিয়ে দিতে দ্বিধা কিন্তু করবে না। আয়েশা বলল, আমি ভাবিনি সে এত নিষ্ঠুর হবে। বাবাকে সব বলতে হবে। তাকে ছাড়াও আমরা সুখে ছিলাম। এখন আমাদের টাকা আছে, বাবা চাইলে আরো সুন্দরী ও কম বয়সী মেয়ে বিয়ে করতে পারবেন। কিছুক্ষণ পর একটি গোলাপি রঙের ঘোড়া এলো। মাছ বলল, এটি তোমার জন্য আমার উপহার। এটি তীরের কাছে সাঁতার কাটবে। তুমি এর পিঠে চড়ে সাগরের ছোট দ্বীপগুলোতে ঘুরতে পারবে। তারপর সে রত্নভর্তি একটা ছোট থলি আয়েশাকে দিল। আয়েশা খুশি হয়ে সেটি পকেটে রাখলো। মাছকে বিদায় জানিয়ে বাড়ির দিকে সে রওনা হলো। সৎমা তাকে বাড়ি ফিরতে দেখে রেগে আগুন হয়ে গেল এবং বলল, বুঝতে পারছি না তুই কিভাবে ফিরে এলি। তারপর সে লাঠি নিয়ে তাকে মারতে শুরু করলো এবং তার মেয়ে এসে আয়েশার চুল ধরে টানতে লাগলো। কিন্তু বেচারি আয়েশা কোনো মতে তাদের হাত থেকে ফসকে বনে পালিয়ে গেল। সে কাঁদতে লাগলো, কারণ সে জানতো না কোথায় যাবে। রাত নেমে এসেছিল। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে স্ত্রী তাকে মিথ্যা কথা বলল যে আয়েশাকে জিনে ধরেছে, সে তার বোনকে মেরেছে এবং মেরেই ফেলতো প্রায়। জেলে কামড় আর আঁচড়ের দাগ দেখে অবাক হয়ে চিৎকার করে বলল, সে কিভাবে এমন কাজ করতে পারলো? ওকে খুঁজে পেলে ওর খবর আছে। ও এখন কোথায়? স্ত্রী উত্তর দিল, সে বনে তার জিন বন্ধুদের কাছে পালিয়েছে। শোনো, আমি আর ওই মেয়েকে এই বাড়িতে দেখতে চাই না, বুঝেছ? ছেলে চুপ করে রইল। তারপর বলল, এখন আমি রাতের খাবার খেয়ে ঘুমাবো। সকালে ওকে খুঁজতে যাব এবং কোনো হুজুরের কাছে নিয়ে যাব ঝাড়ফুঁক করার জন্য। আয়েশা অন্ধকারে পথ হারিয়ে ফেলল। ভয় আর শীতে সে কাঁপছিল। হঠাৎ সে দূরে একটি মিটমিটে আলো দেখতে পেল এবং সেদিকেই গেল। আলোটি আসছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর থেকে। দরজায় টোকা দিতেই এক কুৎসিত দেখতে মহিলা বেরিয়ে এলো।
আয়েশা ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু সুস্বাদু খাবারের গন্ধে তার খিদে চাঙ্গা হয়ে উঠল। সে নিজেকে সামলে বলল, আমি বনে পথ হারিয়েছি, আজ রাতটা আপনার সাথে কাটাতে চাই। মহিলাটি ছিল আসলে এক রাক্ষসী। সে মনে মনে বলল, কাল তোমাকে শুকিয়ে শুটকি বানাবো, শীতের জন্য আমার কাছে কোনো খাবার নেই। আয়েশা ভেতরে ঢুকে পেট ভরে খেল এবং সকাল পর্যন্ত ঘুমালো। ঘুম ভাঙলে সে দেখল তার পা বাঁধা এবং রাক্ষসী হাতে বিশাল এক ছুরি নিয়ে গান গাইছে। আয়েশা বুঝতে পারল এটি রাক্ষসী এবং তাকে খেয়ে ফেলতে চায়। সে একটু ভেবে বলল, আপনি দেখতেই পাচ্ছেন আমি ছোট একটা মেয়ে, আমাকে খেয়ে আপনার পেট তো ভরবে না। তার চেয়ে বরং আমি আপনাকে এক থলি রত্ন দিচ্ছি, যা দিয়ে আপনি অনেক গরু আর ভেড়া কিনতে পারবেন, আর আমি আপনাকে রান্নায় সাহায্য করব। রাক্ষসী ছুরিটা ঘুরিয়ে বলল, থলিটা ছুঁড়ে দাও, আমাকে ঠকানোর চেষ্টা করো না, নইলে হাড় গুঁড়ো করে ফেলব। আয়েশা রত্নভর্তি থলিটা তার দিকে ছুঁড়ে দিল। থলি খুলতেই রাক্ষসীর চোখ খুশিতে চকচক করে উঠল। সে বলল, এত টাকা তুই কোথায় পেলি শয়তানি? আয়েশা বলল, আগে আমার বাঁধন খুলুন, তারপর সব বলছি। আয়েশা মাছের গোপন কথাটি তাকে বলতে চাইল না। সে মিথ্যা করে বলল, আমি সোনার সুতো আর রঙিন পুঁতি দিয়ে রেশমি কাপড়ে নকশা করি এবং বাজারে ধনীদের কাছে বিক্রি করি। আমার হাতের কাজ জিনের কাজের মতোই সুন্দর। রাক্ষসী বলল, চমৎকার, চল কিছু খাবার কিনে আনি। মেয়েটি তার সাথে বাজারে গেল। রাক্ষসী একটি মোটা তাজা বাছুর এবং প্রচুর মুরগি এবং খাবার কিনল। বাড়ি ফিরে সেগুলো জবাই করে কাটলো এবং শীতের জন্য মাংসের একটা বড় অংশ শুকিয়ে রাখলো। তারপর রাক্ষসী খাবার তৈরি করলো এবং তারা একসাথে খেতে থাকলো। রাক্ষসী আয়েশাকে বলল, আমাকে তোমার গল্প শোনাও, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। তখন আয়েশা রাক্ষসীকে তার পুরো জীবনের গল্প এবং তার সৎমা তার সাথে যা যা করেছে সব খুলে বলল। আয়েশা রাক্ষসীকে বলল তার সৎমা কিভাবে তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছে এবং শেষে সাগরে ফেলে দিয়েছে। রাক্ষসী এসব শুনে প্রচণ্ড দুঃখ ও রাগ অনুভব করল। সে আয়েশাকে বলল, তুমি কি জানো, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল যে রোগে মারা গেছে। সেই থেকে আমি একা। আজ থেকে তুমি আমার মেয়ের মতো। আমি তোমার হয়ে কঠিন প্রতিশোধ নেব। খাওয়ার পর রাক্ষসী মেয়েটিকে কোলে নিয়ে ঘুম পাড়ালো। রাক্ষসীর ভালোবাসা ও মমতায় আয়েশা শান্তি ও সুখ অনুভব করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আয়েশা দেখল নাস্তা তৈরি, রুটি আর দুধ। সে খুশি হয়ে গেল। খাওয়া শেষ হলে রাক্ষসী বাইরে থেকে ফিরে এসে বলল, আমি তোমার জন্য এমন কিছু এনেছি যা তোমাকে খুশি করবে। সে আয়েশাকে একটি ছুরি দিল, যাতে ছিল রেশমি কাপড়, সূচিকর্মের সুই এবং সোনার উপর সুতো। আয়েশা এসব দেখে অবাক ও খুশি হলো। সে রাক্ষসীকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথেই থাকব, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার দুষ্টু সৎমায়ের সাথে থাকার চেয়ে এখানকার জীবন অনেক ভালো। তারপর মেয়েটি দরজার সামনে বসে জিনের রাজ্যে দেখা নকশাগুলোর একটি দিয়ে রেশমি জামাটি সাজাতে লাগলো। সন্ধ্যায় রাক্ষসীকে জামাটি দেখালো। রাক্ষসী অবাক হয়ে বলল, আমার জীবনে আমি এত সুন্দর কাজ দেখিনি। তোমার এই হাতের কাজ বিক্রি করে আমরা অনেক লাভ করব এবং বাড়ির কাছেই একটি ছোট খামার তৈরি করব। রাক্ষসী প্রতি সপ্তাহে আয়েশার তৈরি করা নকশাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। খুব শীঘ্রই ব্যবসায়ীরা তার জিনিসের জন্য কাড়াকাড়ি শুরু করলো এবং চড়া দামে কিনতে লাগলো। একদিন সুলতানের ছেলে বাজারে ঘুরছিল। সে রাক্ষসীর হাতে ওই নকশা করা কাপড় দেখে সাগরে পাওয়া সেই কাপড়ের টুকরোটির কথা মনে করলো। সে রাক্ষসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কি এই সুন্দর জিনিসগুলো বানায়? রাক্ষসী একটু ইতস্তত করে বলল, জি হুজুর, সে আপনার সেবায় আছে। রাজপুত্র বলল, আমি তাকে দেখতে চাই। রাক্ষসী এড়ানোর চেষ্টা করে বলল যে সে দেখতে সুন্দর নয়, কিন্তু রাজপুত্র নাছুর বান্দা। অগত্যা রাক্ষসী মুখ ঢেকে তাকে বাড়িতে নিয়ে গেল। ঘুরে ঘরে পৌঁছে সে ডাকল, আয়েশা এসো, একজন তোমাকে দেখতে চায়। মেয়েটি দৌড়ে এলো। রাজপুত্র ও তার চারপাশের প্রহরীদের দেখে সে হাতের রেশমি কাপড় দিয়ে মুখ ঢাকল। সবাই তার রূপ ও লজ্জায় মুগ্ধ হলো। রাজপুত্র বলল, আমি নিশ্চিত ছিলাম যে হাত এত সুন্দর কাজ করতে পারে সে নিজেও সুন্দর হবে। আমি এতদিন স্বপ্নে তোমাকেই খুঁজেছি। তুমি আমার হৃদয়ের রানী হবে। আমার বাবা তোমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। আয়েশা বলল, তাহলে আপনাকে আমার বাবার কাছে প্রস্তাব দিতে হবে।
তিনি সাগরের পাড়ে থাকেন। তিনি আরেকজনকে বিয়ে করেছেন যে আমাকে ঘৃণা করে, তাই আমি এই মায়ের সাথে বনে থাকি। রাজপুত্র বলল, কোনো সমস্যা নেই, কাল আমরা উপহার নিয়ে তোমার বাবার বাড়িতে যাব। অতিরিক্ত খুশিতে আয়েশা সারা রাত ঘুমাতে পারল না। রাজপুত্র তার সাথে খুব ভালো ব্যবহার করেছিল, কিন্তু সে তার সৎমাকে বিশ্বাস করত না। সে জানতো ওই মহিলা হিংসুটে এবং তার ভালো চায় না। পরদিন সকালে সুলতানের শোভাযাত্রা এসে পৌঁছালো। দাসীরা এগিয়ে এসে আয়েশাকে গোসল করিয়ে চুল আঁচড়ে গোলাপি রঙের রেশমি পোশাক পরালো। তারা তার গলায় মুক্তার হার, কানে দুল এবং পায়ে সোনার নূপুর পরিয়ে দিল। সে যখন তার পালকিতে ওঠার জন্য বের হলো, গণ্যমান্য ব্যক্তিরা তার রূপ দেখে অবাক হয়ে গেল। সুলতান প্রথমে মন খারাপ করেছিলেন, কারণ আয়েশা কোনো রাজকন্যা ছিল না, কিন্তু তার অপূর্ব সৌন্দর্য দেখে তার মন ভালো হয়ে গেল। তিনি তার কপালে চুমু খেয়ে বললেন, স্বাগতম মা, তুমি আমাদের মান বাড়াবে। অন্য রাজারা যখন তোমার বিয়েতে আসবে, তারা দেখবে তাদের কারু প্রাসাদে তোমার মতো মেয়ে নেই। এদিকে জেলের বউ তার ঘরের সামনে ঝাড়ু দিচ্ছিল। সুলতানের শোভাযাত্রা দেখে সে মনে মনে বলল, নিশ্চয়ই সুলতানের স্ত্রী বা মেয়ে পালকিতে যাচ্ছে, তাই এত রেশমি কাপড়ে মোড়ানো। কিন্তু শোভাযাত্রাটি তার দিকেই এগিয়ে আসতে দেখে সে অবাক হলো। সে এদিক ওদিক তাকালো, কিন্তু তার ছোট বাড়িটি ছাড়া আর কিছুই দেখল না। ভাবল, সুলতান এখানে কি করছেন? একজন চাকর তাকে থামিয়ে তার স্বামীর কথা জিজ্ঞেস করলো। সে বলল, সে ভেতরে আছে। চাকর বলল, তাকে বলো বেরিয়ে এসে সুলতানকে স্বাগত জানাতে। জলদি করো, আমাদের অপেক্ষা করিও না। সে আরো অবাক হয়ে দৌড়ে ঘরে গেল এবং স্বামীকে বলল, একজন মেহমান তোমার জন্য অপেক্ষা করছে। জেলে বিরক্ত হয়ে বলল, কে আমাকে বিরক্ত করতে এসেছে? স্ত্রী বলল, স্বয়ং সুলতান। এটা কি মশকরার সময়? বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো। জেলে বাইরে আসতেই প্রহরী তাকে সুলতানের কাছে নিয়ে গেল। সুলতানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জেলে ভাবল তিনি হয়তো কর নিতে এসেছেন। সে ভয়ে একতলি টাকা বের করল। বলল, মাফ করবেন হুজুর, টাকা দিতে দেরি হয়ে গেছে। সুলতান হেসে বললেন, আমি তোমার টাকা নিতে আসিনি, আমি তোমার মেয়ে আয়েশাকে পুত্রবধূ হিসেবে চাইতে এসেছি। জেলে ঘাবড়ে গিয়ে বলল, সে তো বনে হারিয়ে গেছে, আমি জানি না সে কোথায়। সুলতান উত্তর দিল, চিন্তা করো না, সে আমার সাথেই পালকিতে আছে। এরপর তিনি ডাকলেন, আয়েশা এসো। আয়েশা অপূর্ব সাজে বাবার সামনে এলো। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কোথায় ছেড়ে গিয়েছিলে মা? আয়েশা বলল, আমি পরে সব বলবো, আগে অতিথিদের ঘরে নিয়ে চলো এবং তাদের আপ্যায়ন করো। সুলতান, রাজপুত্র এবং রাক্ষসী ঘরে প্রবেশ করে বসল। জেলে বলল, আমি আপনাদের জন্য তাজা মাছ ভাজবো, আর আমার স্ত্রী রুটি ও শরবত বানাবে। সৎমা যখন পুরো ঘটনা শুনল, সে হিংসায় জ্বলে উঠল। তার চোখে পৃথিবী অন্ধকার হয়ে এলো। মনে মনে সে বলল, যতবারই আমি একে তাড়াই, ততবার এ বিজয়ী হয়ে ফিরে আসে। আমি জানি না একে শেষ করতে আর কি করতে হবে। খাবার তৈরি হলে সবাই তৃপ্তি করে খেল। সুলতান এই আতিথেয়তায় খুব খুশি হলেন এবং বললেন, আমি আমার রাঁধুনিকে বলবো এমন রান্না শিখতে, খুবই সুস্বাদু ছিল। এখন বলো, আয়েশার মোহরানা হিসেবে তুমি কি চাও? জেলে উত্তর দিল, কিছুই না, আমি শুধু তাকে প্রতিদিন দেখতে চাই। সুলতান বললেন, সেটা তো হবেই, তুমি যখন খুশি প্রাসাদে আসতে পারো, আর আমি তোমাকে 100 গরু, 100 ভেড়া, 100 ছাগল এবং 10 জন দাস দিচ্ছি। আয়েশার জন্য এটা খুব বেশি কিছু নয়। জেলে বিশ্বাসই করতে পারছিল না তার মেয়ের কল্যাণে সে ধনী হয়েছে এবং সুলতানের আত্মীয় হতে চলেছে। এদিকে সৎমা আয়েশার বিয়ে ভাঙার ফন্দি আঁটছিল। সেই অভিশপ্ত মহিলা কিছুতেই মেনে নিতে পারছিল না যে আয়েশার বিয়ে হবে সুলতানের ছেলের সাথে, অথচ তার নিজের মেয়ে অবিবাহিত থাকবে। হঠাৎ বাড়ির সামনে সেই রাক্ষসী বেরিয়ে এলো। সে ভাবল সে একা, তাই মাথার ঘুমটা সরিয়ে বলল, আজ কি প্রচণ্ড গরম। জেলের বউ তাকে দেখে খুশি হলো এবং মনে মনে বলল, এখন বুঝেছি কিভাবে এই বিয়েটা বন্ধ করা যাবে। সন্ধ্যায় সৎমা তার মেয়েকে নিয়ে আয়েশার উপর নজর রাখলো এবং দূর থেকে রাক্ষসীর বাড়ি চিনে এলো। তারা অপেক্ষা করলো যতক্ষণ না রাক্ষসী আয়েশার সাথে বাজারে গেল। তারপর জেলের বউ ঘরে ঢুকে তার নিজের মেয়েকে রাক্ষসীর ঘরে বেঁধে রাখলো। এরপর সে দ্রুত সুলতানের প্রাসাদে গিয়ে রাজকুমারকে বলল, আমি আপনাকে জেলের মেয়ের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি।
সে একজন ডাইনি আর তার মা এক রাক্ষসী। তারা বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে খায়। রাজকুমার তার কথা বিশ্বাস করল না এবং বলল, তোমার সাহস তো কম নয়, যদি তুমি মিথ্যা বলো তবে আমি তোমার গর্দান নেব। সৎমা বলল, আমার সাথে চলুন, আপনি নিজেই দেখবেন। রাজকুমার তার প্রহরীদের নিয়ে রওনা হলো। রাক্ষসীর বাড়িতে পৌঁছে তারা দেখল একটি মেয়ে ঘরে বাঁধা অবস্থায় আছে এবং তার পাশে বড় বড় ছুরি রাখা। তারা যখন শোবার ঘরে ঢুকলো, দেখলো শহরের সব মানুষের জুতুর চেয়েও বড় একটি জুতু এবং সেখানকার সবকিছুই বিশাল আকারের। রাজকুমার অপেক্ষা করলো যতক্ষণ না রাক্ষসী বাজার থেকে ফিরল। তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, তোমার মুখের ওড়না সরাও এবং আমাকে তোমার মুখ দেখতে দাও। আয়েশা রাজকুমারকে সেখানে দেখে অবাক হলো এবং জিজ্ঞেস করলো, হুজুর, আপনি যে আমাদের মেহমান, তা আমাকে জানাননি কেন? রাজকুমার রাগে উত্তর দিল, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছ। তুমি একটা বাজে মেয়ে যে জিন আর রাক্ষসদের সাথে মেশে আর আমার সাথে ভালো মানুষের অভিনয় করে। শোনো, আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না, আমি সব জেনে গেছি। এই বলে সে সমুদ্রের সেই রুমালটি আয়েশার দিকে ছুঁড়ে মারল এবং বলল, এখন বুঝলাম মানুষের মধ্যে কেন তোমার মতো হাতের কাজ দেখা যায় না। এই কথা শুনে আয়েশা কেঁদে ফেলল এবং কোনো উত্তর দিল না। রাজকুমার চলে যাওয়ার পর রাক্ষসী মা আয়েশাকে জড়িয়ে ধরল এবং বলল, আমি আমার ঘরে কোনো এক মহিলা ও মেয়ের গন্ধ পাচ্ছি। আয়েশা চোখ মুছে বলল, নিঃসন্দেহে তারা আমার সৎমা এবং তার মেয়ে। এখন বুঝলাম কেন রাজকুমার হঠাৎ বদলে গেল। এবার তার এই কাজ বিনা শাস্তিতে যাবে না, আমার হাত থেকে তার নিস্তার নেই। রাতে আয়েশার ঘুম আসছিল না। রাজকুমারের কথা মনে করে তার খুব কষ্ট হচ্ছিল এবং চোখ দিয়ে জল পড়ছিল। এমন সময় সে তার পাশে উষ্ণ কিছু অনুভব করল। দেখল তার সেই বিড়াল বন্ধুটি। বিড়াল বলল, তোমার কান্না শুনে এলাম গো, বলো কি হয়েছে, তোমার দুঃখের কারণ কি? আয়েশা তাকে সৎমায়ের কথা বলল এবং কিভাবে সে তার জীবন অতিষ্ঠ করে তুলেছে ও তার বিয়ে ভেঙে দিয়েছে সব খুলে বলল। বিড়াল মাথা নেড়ে বলল, মনে হচ্ছে ওই শয়তান মহিলা আগেরবার শিক্ষা পায়নি, আর রাজকুমারের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, সে নিজেই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। এখন ঘুমাও, সকাল হতে চলল। পরদিন বিড়াল রাক্ষসীকে পেস্তা ও গোলাপ জল দিয়ে সুগন্ধি হালকুম বানাতে বলল। তারপর বিড়াল একটি ভেষজ লতা সেই পাতিলে ফেলে দিয়ে বলল, এই জাদুতে শুধু রাজকুমারের ওপরই প্রভাব পড়বে। খাবার তৈরি হলে আয়েশা ছদ্মবেশ ধরে প্রাসাদে গেল। প্রহরীরা কারণ জিজ্ঞেস করলে সে বলল যে সে জেলের স্ত্রী এবং রাজকুমার হালকুম পছন্দ করেন, তাই সে উপহার নিয়ে এসেছে। রাজকুমার খাবার দেখে অভ্যাসবশত খেতে চাইল। প্রথমে রাঁধুনি এসে এক টুকরো খেয়ে বলল, আল্লাহর কসম, জীবনে এত সুস্বাদু কিছু খায়নি। তারপর রাজকুমার তৃপ্তি করে খেল। সন্ধ্যায় রাজকুমারের কান খরগোশের মতো লম্বা হয়ে গেল। সে লজ্জায় নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ল এবং আর বের হলো না। সে জেলের স্ত্রী ও তার মেয়েকে ধরে আনার আদেশ দিল। প্রহরীরা তাদের প্রচুর মারধর করল এবং শাস্তিস্বরূপ পোকামাকড়ে ভরা এক অন্ধকার কারাগারে বন্দি করল। এক রাতে বিড়ালটি এক সুন্দরী মেয়ের রূপ ধরে রাজকুমারের প্রাসাদে গেল। রাজকুমার তখন ঘুমাচ্ছিল। চোখ খুলে মেয়েটিকে দেখে সে চিৎকার করে উঠল, কে তুমি? কে তোমাকে ভেতরে আসার অনুমতি দিল? মেয়েটি উত্তর দিল, তোমার এই দশা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, কারণ তুমি এক এতিম মেয়ের উপর অবিচার করেছ। আয়েশা তোমাকে ভালোবাসে এবং ওই রাক্ষসী তাকে নিজের মেয়ের মতো দেখে। তার স্বভাব বদলে গেছে এবং সে এখন তোমাদেরই মতো। তুমি ওই ঘরে যা দেখেছ তা সব আয়েশার সৎমায়ের ষড়যন্ত্র। জেনে রেখো হে রাজকুমার, সমুদ্র ও জিনের রাজকন্যারা আয়েশার বন্ধু। একমাত্র আয়েশাই তোমার এই জাদু কাটাতে পারে। রাজকুমার অবাক হয়ে শুনল এবং বলল, আমি সত্যিই কি বোকা ছিলাম এবং মেয়েটির সাথে খুব কঠোর আচরণ করেছি। চলো তার কাছে যাই। সে বিছানা থেকে লাফিয়ে উঠে দেখল যে মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। সে মনে মনে বলল, কি অদ্ভুত ব্যাপার। তারপর সে বড় পাগড়ি দিয়ে মাথা ঢেকে ঘোড়ায় চড়ে রাক্ষসীর কুঁড়েঘরের দিকে গেল। সেখানে পৌঁছে দরজা ধাক্কা দিতেই আয়েশা বেরিয়ে এলো। রাজকুমার তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল এবং বলল যে ওই দুষ্টু মহিলা তাকে ধোঁকা দিয়েছিল। আয়েশা বলল, আমি তার কারণে অনেক ভুগেছি। রাজকুমার বলল, সে আর তোমাকে বিরক্ত করবে না। সে এখন কারাগারে এবং আমার সাথে যা করেছে তারপর সে আর বের হতে পারবে না।
যখন রাজকুমার তার পাগড়ি খুলল, আয়েশা হাসি থামাতে পারল না। সে বলল, যে আমার উপর জুলুম করে আল্লাহ তাকে শাস্তি দেন। জেনে রেখো, আমি তোমাকে ক্ষমা করলাম। এরপর থেকে পকেট থেকে কিছু ঘাস বের করে পানিতে ফুটিয়ে বলল, এটা পান করো, জাদু কেটে যাবে। রাজকুমার পানীয়টি শেষ করতেই তার কান আগের মতো হয়ে গেল। সে খুব খুশি হলো এবং বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। মেয়েটি উত্তর দিল, আমাকে এখনো একটা কাজ করতে হবে। তারপর সে তার বাবার কাছে গিয়ে বলল, আমার বিয়ের দিনই তোমাকে ওই রাক্ষসীকে বিয়ে করতে হবে। বাবা বলল, সর্বনাশ, মারে, তুই কি আর কোনো মহিলা খুঁজে পেলি না? আয়েশা হেসে বলল, তুমি পস্তাবে না বাবা, বরং আমাকে ধন্যবাদ দেবে। বাবা বলল, ঠিক আছে, যখন তোর এতেই খুশি তখন আল্লাহর উপর ভরসা করে রাজি হলাম। শুধু দোয়া করিস সে যেন রেগে গিয়ে আমাকে খেয়ে না ফেলে। বিয়ের রাতে সুলতান নবদম্পতিকে আশীর্বাদ করতে এলেন। আয়েশা তার বাবাকে ইশারা করে বলল, বাবা, তোমার স্ত্রীর মুখের ওড়না সরাও। ভয় পেও না, সরাও। বাবা ইতস্তত করে ওড়না সরাতেই অবাক হয়ে গেল। সুলতান এবং উপস্থিত সবাই বিস্মিত হলো, কারণ জীবনে কেউ এত সুন্দরী মহিলা দেখেনি। বিড়ালটিও এক কোণ থেকে দেখছিল আর হাসছিল। তার জাদুতে রাক্ষসী তার কল্পনার চেয়ে বেশি সুন্দরী হয়ে উঠেছিল। বিড়াল মনে মনে বলল, এখন আমি যেতে পারি এবং নবদম্পতিকে শান্তিতে রাত কাটাতে দিতে পারি। গল্পের শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, কমেন্টে জানান আপনারা কোন দেশ থেকে দেখছেন। পরের গল্পে আবার দেখা হবে।